হ্যালো এভরিওয়ান, এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আইসিডি 452 করে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির ভিডিও সিরিজের প্রথম পর্বে। তো এই ভিডিও সিরিজ কেন বা কী জন্য করছি এটা জানতে হলে আপনাকে আমার এই সিরিজের প্রথম ভিডিওটা একটু ইন্ট্রোডাক্টরি ভিডিওটা একটু দেখে আসতে হবে, যদি না দেখে থাকেন। যেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় হতে যাচ্ছে, আমি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাদের মূল টপিকে চলে যাই। তো আমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসের প্রথম চ্যাপ্টারে স্ট্রাকচার্ড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। সো দুইটা প্রশ্ন যেহেতু আসবে, তার মানে টপিক এখানে দেখতে ছোট মনে হলেও আসলে এর ভিতরে অনেক কিছু আছে। তো এখানে স্ট্রাকচার্ড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে। প্রথমে যেই অংশটুকু আছে এইটুকু হচ্ছে স্ট্রাকচার্ড এবং পরেরটুকু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেহেতু এখান থেকে 20 মার্কের প্রশ্ন আসবে, সেজন্য আমি ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি। আজকের ভিডিওটা বেশ বড় হলেও এখানে সব টপিক যেন একসাথে পাওয়া যায়, সেজন্য স্ট্রাকচার্ড অংশটা আজকে দেখাবো। তো প্রথমে আমরা জেনে নিই যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিংটা আসলে কি। স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দুইটাই একটা প্রোগ্রামিং প্যারাডাইম। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হচ্ছে এমন পদ্ধতি যেখানে ফাংশন এর মাধ্যমে বা প্রসিডিউরাল, যেটা টপ ডাউন ডিজাইন অনুসরণ করে চলে। তো এটা ফাংশন বা প্রসিডিউর ভিত্তিক, এখানে ধাপে ধাপে এক্সিকিউশন হয়। কন্ট্রোল স্টেটমেন্ট বা নিয়ন্ত্রণ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ক্লাস এবং অবজেক্ট নেই, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আছে। ডাটা ও ফাংশন গ্লোবাল বা লোকাল হতে পারে, কিন্তু এনক্যাপসুলেশন নেই, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা অংশ, যেটা আমরা নেক্সট ভিডিওতে হোপফুলি দেখব। তো এবারে আসি যে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি উদ্ভাবন হয় 1972 সালে AT&T বেল ল্যাবরেটরিজে। এটি উদ্ভাবন করেন ডেনিস রিচি। আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট ANSI 1989 সালে সি এর একটি ভার্সন অনুমোদন করে, যার নাম ছিল NCC। এটা 1990 সালে ISO কর্তৃক গৃহীত হয়। তো এই ল্যাঙ্গুয়েজটা আর কি তৈরির মূল উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করা। তো এই বিষয়ে এখানে জাস্ট সংক্ষেপে লেখা আছে, বিস্তারিত জানতে চাইলে আপনাকে ব্লগ পোস্টটা ফলো করতে হবে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। তো এইটা আর কি, এর নাম সি প্রোগ্রামিং, তার কারণ এর আগেও আর একটা ল্যাঙ্গুয়েজ ছিল যার নাম ছিল বি, এবং যেটা ডেভেলপ করেছিলেন কেন থমসন। সিলেবাসে যেই টপিকগুলো দেখেছি আমরা সবগুলোই কাভার করব, কিন্তু সিরিয়ালটা একটু ভিন্ন হতে পারে, কারণ মানে ওইখানে যে সিরিয়ালে আছে ওই সিরিয়ালে আর কি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে নাই, জাস্ট একটা দেয়া আছে। তো আমি প্রথমেই দেখব হচ্ছে কনসোল। কনসোল হলো যে ইনপুট ও মানে ইনপুট গ্রহণ এবং আউটপুট দেখানোর জন্য টেক্সট ভিত্তিক যেই টার্মিনাল বা কমান্ড লাইন থাকে, সেটা হচ্ছে কনসোল। তো কনসোলে যে সকল ফাংশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে printf, scanf, putS, fgets। তো আমরা এখন এই সবগুলো ফাংশনের ব্যবহার আমরা তো এখানে শিখতেছি, আমরা একই সাথে লাইভ দেখব, যেটা করলে আমার বিশ্বাস যে আপনাদের আরও ভালো আইডিয়া আসবে। তো আমরা এখন একটু কোড ব্লকসে চলে যাই। ওকে, তো আমরা সবাই জানি যে সি প্রোগ্রামিংয়ের শুরুতেই হেডার ফাইল ইনক্লুড করতে হয়, ইনক্লুড stdio.h int main। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একদম বেসিক স্ট্রাকচার, তাই তো? এটা আই হোপ যে আমরা সবাই জানি। তো এখন আমরা দুইটা ফাংশন প্রথমে দেখব, একটা হচ্ছে printf আর একটা হচ্ছে putS। তো আমরা প্রথমে printf ফাংশন দেখি। printf এর ভিতরে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো হ্যালো ওয়ার্ল্ড লিখে যে আমরা যদি রান করি, তাহলে আচ্ছা এটা বিল্ড করা হয়নি, বিল্ড করে যদি রান করি তাহলে এই যেখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এই একই কাজ আমরা putS দিয়েও করতে পারি, PUTS। putS দিয়ে আমরা যদি লিখি যে হ্যালো ইউজিং putS ফাংশন, এখন যদি আমরা রান করি, আমি কিবোর্ড শর্টকাট F9ও ব্যবহার করতে পারি। এখানে আসছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ইউজিং putS ফাংশন। এখানে আমরা একটা এসকেপ সিকোয়েন্স ব্যবহার করি নি, যার জন্য একই লাইনে চলে আসছে। আমরা যদি \n দিয়ে দিই, আবার রান করি, তাহলে আমরা নতুন লাইনে চলে গেল, হ্যালো ইউজিং putS ফাংশন চলে আসলো।
তাহলে আমরা প্রিন্টএফ দেখলাম, পুটএস দেখলাম, এবার আমরা স্ক্যানএফ এবং এফগেটস দেখব। তো আমরা কাজ করি, স্ক্যানএফ নেই। স্ক্যানএফ নেওয়ার আগে আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার এ। স্ক্যানএফ এর মধ্যে আমরা নিব হচ্ছে %d and a। তো আমরা তো এখানে স্ক্যানএফ করলাম, স্ক্যানএফ করলে এটাকে আমরা আবার শো করাবো, আমরা প্রিন্টএফ দিয়ে শো করাবো, যে এখানে লিখব যে ইউ হ্যাভ এন্টার্ড %d। আপনি কি এন্টার করেছেন, এর মধ্যে আপনি যেটা দেবেন সেটা এন্টার করেছেন। তো আমি এখন যদি রান করি, F9 দিয়ে রান করি, তাহলে আমার এখানে এখন একটা নাম্বার দিই 45, তাহলে আসছে ইউ হ্যাভ এন্টার্ড 45। আমি এখানে স্ক্যানএফ দিয়ে এটা করলাম। তো এখন আমি একটা এফগেটস দিয়ে আমি একটা ইনপুট নিব। আচ্ছা, আমি এটা মুছে ফেলতেছি। মুছে ফেলে আমি লিখব হচ্ছে, আমি একটা নাম নেই, মানে আমি এমন একটা ফাংশন নিব যেটাতে আমার নাম দেখাবে। সো আমি নিলাম হচ্ছে 4 নেম, এখানে নিলাম আমি হচ্ছে লেটস সে 20। এটা আমি এফগেটস দিয়ে ইনপুট নিব। এফগেটসের মধ্যে দিতে হবে নেম, সাইজ অফ নেম, আর হচ্ছে stdin। এটা নিলে আমার আর কি ইনপুটের মধ্যে আমি একটা যদি নাম দিই, সেটা আমাকে পরে প্রিন্ট করে দেখাবে, যে প্রিন্টএফ বলবে যে হ্যালো %s, হ্যালো %s দিয়ে আমি এখানে যদি নেমটা দিই, তাহলে দেখি কি হয়। তো আমি এখানে আমার নাম দিলাম, হ্যালো সুদীপ, চলে আসছে। ঠিক আছে, তো এটা যদি আমি আরেকটু সুন্দর করার জন্য লেটস সে আমি এখানে কয়েকটা নিউ লাইন নিলাম। লাইন নিয়ে এফগেটসের আগে আমি বললাম যে কি বলবো, প্লিজ এন্টার ইয়োর নেম। তো আমি যদি এখন রান করি, তাহলে বলতেছে প্লিজ এন্টার ইয়োর নেম। আমি আমার নাম এন্টার করলে বলবে হ্যালো অমুক। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্টএফ, স্ক্যানএফ, পুটএস এবং এফগেটস ফাংশনগুলো আমরা দেখে ফেললাম, যেগুলো হচ্ছে পার্ট অফ কনসোল। তাহলে আমরা কনসোল সম্পর্কে পড়লাম এবং কনসোলের লাইভ এক্সাম্পল আমরা আর কি কোড ব্লকসের মাধ্যমে দেখলাম। তো এইবার হচ্ছে ডেটা টাইপস আর কি, যে সি প্রোগ্রামিংয়ে কি কি ধরনের ডেটা টাইপস নিয়ে কাজ করা হয়। তো সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপস 4 প্রকার: বেসিক, ইউজার ডিফাইন্ড, ডিরাইভড এবং ভয়েড। তো বেসিকের মধ্যে কি আছে? বেসিকের মধ্যে আছে ইন্ট, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার টাইপ। ইউজার ডিফাইন্ডের মধ্যে আছে হলো টাইপ ডেফ এবং স্ট্রাক্ট। ডিরাইভডের মধ্যে আছে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম। এবং ভয়েডের মধ্যে আছে ভয়েড, যেই কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড ব্যবহার করলেই সেটা আর কি ভয়েড হিসাবে কাউন্ট হবে। তো যেহেতু আমরা ডেটা টাইপসগুলো দেখে ফেললাম, আমরা এখন এই প্রত্যেকটা ডেটা টাইপসের উদাহরণ আমরা কোড ব্লকসের মাধ্যমে দেখব। তো আমরা আবারও কোড ব্লকসে চলে আসলাম। তো একটা কাজ করি, আমরা এই প্রোগ্রামগুলোকে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করলে কি হবে, এই প্রোগ্রামগুলো আর রান করবে না এবং এটা আপনারা ব্লগ পোস্টের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা ডেটা টাইপ, বেসিক যেই ডেটা টাইপেরগুলো দেখলাম, এর মধ্যে আমাদের আছে হলো ইন্টিজার এ, তারপরে আছে হলো ডাবল ডিওইউ বিএলই ডাবল বি, তারপরে আছে হলো 4, আমি ধরে নিলাম সিএইচ, আরেকটা কি আছে ফ্লোট লেটস সে এফ নামে একটা ফ্লোট নিলাম। তো আমি গুলাকে আমি ভ্যালু অ্যাসাইন করি। আমি লিখলাম যে a ইকুয়ালস টু লেটস সে 7, b ইকুয়ালস টু আমি দিলাম 10, এখানে একটু টুইস্ট আছে যেটা একটু পরেই দেখাবো। সিএইচ ক্যারেক্টার টাইপ আমাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে দিলাম, একটা অক্ষর দিলাম এস। ফ্লোট এফ ইকুয়ালস টু আমি দিচ্ছি 11। ঠিক আছে, আচ্ছা এখন এগুলাকে আমি প্রিন্ট করব।
তো আমি প্রিন্টএফ দিয়ে আমি এক লাইনেই সবগুলা প্রিন্ট করে ফেলি। প্রথমটা হচ্ছে %d, ইন্টিজারের জন্য %d, ডাবলের জন্য %lf, ক্যারেক্টারের জন্য %c এবং ফ্লোটের জন্য %lf দিলাম, %f। আচ্ছা, এবার আমি এখানে কি প্রিন্ট করব? আমি প্রিন্ট করব হচ্ছে a b c ch f। আচ্ছা, এগুলো আমি এক কাজ করি, প্রত্যেকটার পরেই একটা করে নিউ লাইন দিয়ে নিই, তাহলে ভালো হবে। সময় স্বল্পতার জন্য আমি একবারে এতগুলা করছি। আচ্ছা, তো এখানে দেখেন যে চলে আসছে, প্রথমটা আসছে 7ই আসছে। এই যে প্রত্যেকটার আগে একটা করে স্পেস আছে, তার কারণ হচ্ছে এই যে এখানে একটা করে স্পেস আছে, এই স্পেসগুলো যদি আমি সরাই দিই এই স্পেসগুলো আর থাকবে না। এই যে চলে আসছে যে 7 6টা জিরো। আমি চাইলে এই 6টা জিরোকে আমি কমাই দিতে পারি। সেটা হচ্ছে কিভাবে? আমি যদি বলি যে %0.3lf, 0.3lf দিলে আমার দশমিকের পর 3 ঘর পর্যন্ত আসবে। দশমিকের পর 3 ঘর পর্যন্ত আসলো এবং এটা আর কি বাই ডিফল্ট 6 ঘর পর্যন্ত আসে। তো যাই হোক, আমরা আই হোপ যে বুঝতে পারছি। আমরা ইন ডিটেইলসে আরও দেখব, তখন আমরা আরও বুঝতে পারবো। তাহলে আমরা বেসিকগুলা শেষ করলাম। এখন আমরা দেখব ইউজার ডিফাইনের মধ্যে দেখব টাইপ ডেফ। আমি যেগুলা করব সেগুলাকে নিচে দিয়ে দিই, আর যেগুলো নতুন আসে সেগুলাকে উপরে রাখি। এইটাকেও আমি কমেন্ট আউট করে দিই, এটাকেও আমি কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করে এখন আমি দেখব হচ্ছে, আচ্ছা, টাইপ ডেফ দেখার আগে আমি প্রথমে একটা কাজ করি। আমি একটা ইন্টিজার নিই, ইন্টিজার লেটস সে x। ইন্টিজার x নিয়ে আমি ইন্টিজার x একটা ভ্যালু অ্যাসাইন করি, x ইকুয়ালস টু লেটস সে 50, এবং এই ভ্যালুটা আমি প্রিন্ট করব। প্রিন্টএফের ভিতরে আমি লিখব যে ভ্যালু অফ x ইজ %d, এটা হচ্ছে x। তাহলে এখন যদি আমি প্রোগ্রাম রান করি, কোনো একটা ভুল আছে, আমি সেমিকোলন দিই নেই, যেটা খুবই কমন প্রবলেম। আচ্ছা, তাহলে আমার এখানে চলে আসছে ভ্যালু অফ x ইজ 50। আচ্ছা, এখন মনে করেন যে আমি আমার যে ইন্ট নামে যে কিওয়ার্ডটা আছে, এই ইন্টকে লেটস সে আমি SINT এই নামে যদি দেই, তাহলে কি হবে জানেন? এই প্রোগ্রামটা চলবে না, এখানে ইরর দেখাবে যে আননোন টাইপ SINT ডিড ইউ মিন INT। ওকে, এখন কথা হচ্ছে যে টাইপ ডেফের মাধ্যমে আমি এই কাজটা করতে পারি, ঠিক আছে? তাহলে টাইপ ডেফ কীভাবে করে? টাইপ ডেফ হচ্ছে আমার মূল ফাংশনের আগে আমি যদি লিখি যে টাইপ ডেফ INT SINT, ঠিক আছে? মানে টাইপ ডেফ ইন্টকে তুমি SINT করে দাও, আমি এটাই বললাম। এখন আমি প্রোগ্রামটা রান করলে আমার প্রোগ্রাম চলার কথা। এই যে দেখছেন আমার প্রোগ্রাম কিন্তু এখন চলছে। মানে SINT কিন্তু মূলত কোনো কিওয়ার্ড না, কিন্তু আমি টাইপ ডেফ ব্যবহার করে আমি SINT দিয়েও আমার প্রোগ্রামটা রান করছে। আমি যদি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিই, আবারও বলবে যে ইরর, ঠিক আছে? আবার এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই, তাহলে আমার প্রোগ্রামটা চলবে। ইউজার ডিফাইন্ডের মধ্যে আরেকটা আছে হচ্ছে স্ট্রাক্ট, যেটা হচ্ছে আমরা স্ট্রাকচার যখন দেখব তখন আমরা এই জিনিসটা দেখব। এখন আমরা দেখব অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম। আচ্ছা, আমি কিছুটা সময় বাঁচানোর জন্য এগুলা টাইপ করে নিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যারে 3 প্রকার, যে 1D, 2D এবং 3D। অ্যারে ডিক্লেয়ার করতে হয় ইন্ট, অ্যারের নাম, আমি এটাকে নাম দিলাম num1, এটার নাম দিলাম num2, এটার নাম দিলাম num3। আচ্ছা, এখন আমি যদি অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, অ্যারে থাকে ইন্ডেক্স আকারে। তো num1-এর যে অ্যারে আছে এটা হলো 0 ইন্ডেক্স, এটা 1 2 3 4 এরকম, ঠিক আছে? তো আমি যদি অ্যারের একটা এলিমেন্ট প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি লিখলাম যে ফার্স্ট এলিমেন্ট অফ num1
অ্যারে ইজ পার্সেন্টেজ ডি। এখানে আমি দিব হচ্ছে num1, এখানে হচ্ছে ফার্স্ট যেহেতু বলছি সেহেতু দিব হচ্ছে 0। তাহলে আমার প্রথম অ্যারের num1 অ্যারের প্রথম এলিমেন্ট 5 আউটপুটে আসার কথা, আমি কোথাও একটা ভুল করেছি। আচ্ছা, আমার এখানে একটা এইটা মিসিং, এবার দেখি তো এখানে আবার কি হলো, এটা কমা দিইনি। ফার্স্ট এলিমেন্ট অফ num1 অ্যারে ইজ 5, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি আমি চেঞ্জ করে দিই, লেটস সে 2, তাহলে 0 1 2, এবার 15 আসার কথা, যদিও বা সেটা ফার্স্ট এলিমেন্ট না, তবে 15 আসছে। আচ্ছা, এটা আমি 0ই দিই। আচ্ছা, এইবার আমি আমার সেকেন্ড অ্যারে যেটা 2D অ্যারে, তো আমি এটা কমেন্ট আউট করে দিই। এটা হচ্ছে কি 1D অ্যারে, এটা 1D অ্যারে, এটা হচ্ছে আমার 2D অ্যারে, এটা হচ্ছে আমার 3D অ্যারে, মানে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক অ্যারে। আচ্ছা, তো ফার্স্ট এলিমেন্ট অফ num2 অ্যারে, আমি এটা ফার্স্ট না দিয়ে দিলাম সেকেন্ড এলিমেন্ট। আমি মনে করলাম যে আমি প্রথম আর কি এলিমেন্টে যেখানে যে দুইটা রো 3টা কলাম, ঠিক আছে, 2টা রো 3টা কলাম। তো আমি যদি নাম 0 আর 1 প্রিন্ট করি, তাহলে আমার 10 প্রিন্ট হওয়ার কথা। দেখি 10 প্রিন্ট হয় কিনা, আমি এখানে কোথাও ভুল করেছি, কি হচ্ছে। আচ্ছা, আমি এখানে যেটা ভুল করছি সেটা হচ্ছে আমি num1-এ 2টা ইন্ডেক্স দিচ্ছি, যার জন্য এটা ভুল ধরতেছে। এটা num2 দিলে এটা চলার কথা। সেকেন্ড এলিমেন্ট, তাহলে আমি কত দিছি, 0 1, তার মানে এই হচ্ছে আমার 0 আর এটা 0 1, এই হচ্ছে আমার 0 0 1। আমি যদি এখানে দিই 1 আর 2, 1 আর 2 দিলে 1 হচ্ছে এই সারি, তার মানে এইটা হচ্ছে আমার 0 সারি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে আমি যদি 1 এবং 2 দেই, তাহলে 1 সারির 0 1 2, 1 এবং 2 দিলে 30 প্রিন্ট হওয়ার কথা। 1 এবং 2 দিলাম 30, ওকে, যদিও বা এটা সেকেন্ড এলিমেন্ট না, আমি 0 আর 1-এই রাখি। আচ্ছা, একইভাবে আমি যদি 3D এলিমেন্ট প্রিন্ট করতে চাই, তাহলে num3, আমি এটা দিলাম যে থার্ড এলিমেন্ট অফ num3 অ্যারে ইজ num3। আচ্ছা, এখন এইটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে যে এটা হচ্ছে 0 লাইন এবং এটা হচ্ছে 1 লাইন। তাহলে 0 এর ভিতরে যদি আমি 0 দিই, তাহলে এইটা 0-এর ভিতরে 1 দিলে এটা হচ্ছে 1। তাহলে আমি 30 যদি প্রিন্ট করতে চাই, আমাকে দিতে হবে 1 0 1। আচ্ছা, 1 0 1 দিলে আমার 30 প্রিন্ট হওয়ার কথা, 30 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যারে দেখে নিলাম। পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম, এই সবগুলো নিয়েই আছে। এগুলো আমরা এর রেসপেক্টিভ স্লাইডগুলোর সময় এগুলো দেখব, ভয়েড দেখব ফাংশনের সময়। এখন আমরা দেখব যে এক্সপ্রেশন সি প্রোগ্রামে যে এক্সপ্রেশনগুলো থাকে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, কমা। তো আমরা একটু দেখে নিই যে মানে কোনটার মধ্যে কি থাকে। অ্যাসাইনমেন্ট হচ্ছে সমান চিহ্ন দিয়ে দেয়, অ্যারিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ, রিলেশনাল কে কার থেকে বড়, সমান অথবা সমান না, লজিক্যাল হচ্ছে 2টা অ্যান্ড এবং 2টা অর, বিটওয়াইজ হচ্ছে একটা অ্যান্ড এবং একটা অর, কমা হচ্ছে সেপারেটর। তো আমরা এই সবগুলা এখন সি প্রোগ্রামে দেখব। তো আমরা একটা একটা করে দেখব। প্রথমে দেখব হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো আমি যদি বলি যে ইন্টিজার a ইকুয়ালস টু 5, এর মানে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আমি এখান থেকে এখানে নিয়ে আসি, তো মানে আমি এর ভেতরে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যারিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ, লেটস সে আমি বললাম যে প্রিন্টএফ সামেশন পার্সেন্টেজ ডি দিলাম। আমি লেটস সে প্রত্যেকটা সংখ্যার সাথেই আমি 7 যোগ করব, তাহলে a প্লাস 7। তো a প্লাস 7, আমি এখানে একটা নিউ লাইন দিয়ে নিই। কোথায় ভুল হচ্ছে, প্রিন্টএফ, আচ্ছা আমি এখানে সেমিকোলন দিয়ে নিই, বারে বারে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, সামেশন হইল 12। আমি এবার যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলাই দেখব।
তো আমি এক কাজ করি, আমি একটা লাইন কপি করে সামেশন, এবার দেখব হচ্ছে সাবট্রাকশন, SUBTRAC সাবট্রাকশন, এবার দেখব হচ্ছে ডিভিশন আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এটার সাবট্রাকশন দিব, আমি দিব হচ্ছে -7 ডিভিশন দিব হচ্ছে ভাগ 7, মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ, এটা গুণ চিহ্ন। আচ্ছা, কোনটায় কত রেজাল্ট আসবে সেটা আমি বলে দিই। বিয়োগের ক্ষেত্রে রেজাল্ট আসবে -2। আমি যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসবে, আচ্ছা আমরা একটু দেখে নিই যে 5কে 7 দিয়ে ভাগ করলে কত হয়। 5 ভাগ 7 এর রেজাল্ট হচ্ছে 0.714, এই তো। কিন্তু এটা যেহেতু ইন্টিজার আমি নিয়েছি সেজন্য এখানে রেজাল্ট আসবে 0, কারণ 0.714 এটা অরিজিনাল রেজাল্ট। ইন্টিজারের কাজ হলো সে দশমিকের বাইরেরগুলোকে ফেলে দেয়। আচ্ছা, এইটা আসবে কত? এটা আসবে হচ্ছে 5 গুণ 7, 5 7 35। দেখি এইগুলো আসে কিনা। তো আমি কি বলছি, -2 আসছে, 0 আসছে, 35 আসছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট অংশ, অ্যারিথমেটিক অংশ শেষ। এবার হচ্ছে রিলেশনাল যে ছোট বা বড় কিনা। তো রিলেশনাল এটা এক প্রকার লজিক্যাল দিয়ে আমাকে করতে হবে যে ইফ এ ইজ গ্রেটার দেন বা লেস দেন 10, তাহলে কি করবে? প্রিন্ট করবে যে লেস দেন 10 প্রিন্ট করবে। আমি সেমিকোলন ভুলে যাই বারে। তাহলে এর ভ্যালু যেহেতু এখন লেস দেন 10, হ্যাঁ এই যে লেস দেন 10 প্রিন্ট করছে। এর ভ্যালু যেহেতু 10-এর ছোট, আমি যদি বলি যে এর ভ্যালু 10-এর বড় হবে তাহলে লেস দেন 10 প্রিন্ট করবে, কিন্তু এখন আর লেস দেন 10 প্রিন্ট করবে না, কারণ এর ভ্যালু 10-এর বড় না। তো আমি আবার এখন 10-এর বড় হলে আমার যদি প্রিন্ট করা লাগতো সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হতো এলসে গিয়ে তখন আমাকে লিখতে হইতো গ্রেটার দেন 10। এখন যদি আমি রান করি তাহলে এই যে গ্রেটার দেন 10 চলে আসছে। তাহলে আমরা রিলেশনাল লজিক্যাল দেখে ফেললাম। এখন আমাদের দেখতে হবে হচ্ছে বিট ওয়াইজ। আচ্ছা, এখন আমরা বিট ওয়াইজ আমরা দেখব হচ্ছে কিসের ভিতরে দেখব? ইনামের ভিতরে বিট ওয়াইজের ব্যবহার আছে। আমরা এই বিট ওয়াইজ দেখব ইনামের ভিতরে। আর আমরা দেখব কমা। আচ্ছা, কমা আমরা কি করতে পারি? আমরা এখানে a = 5 দিলাম, এখানে আমি কমা দিয়ে বললাম b = 7। তাহলে আমরা কমা ব্যবহার করে একই সাথে দুইটা ইন্টিজারের ভ্যালু দিয়ে দিলাম। আবার আমি আরও দিতে পারি c, যার ভিতরে আমি কোনো ভ্যালু দিব না। তো কমা ব্যবহার করে আমি এটা দিলাম, এবং এটা মানে ইট ডাজেন্ট এফেক্ট আওয়ার প্রোগ্রাম। আমাদের প্রোগ্রাম চলবে যদিও বা আমরা b বা c কোথাও ব্যবহার করি নাই। এখানে যতগুলো আছে এগুলো আমরা কভার করলাম। অ্যারে আমরা দেখে ফেলছি, স্ট্রিংও আমরা দেখে ফেলছি। আমরা যখন fgets ফাংশনের ব্যবহার দেখছি তখন আমরা স্ট্রিং দেখে ফেলছি। পয়েন্টার হচ্ছে যে নির্দেশক। পয়েন্টার হচ্ছে এমন এক ধরনের ভেরিয়েবল যা অন্য ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস সংরক্ষণ করে। তো আমরা একটু পয়েন্টার দেখে নিই। আচ্ছা, পয়েন্টারের জন্য আমরা প্রথমে একটা ইন্টিজার নেব, ইন্টিজার a = 5 দিলাম, আর ইন্টিজার *p, মানে পয়েন্টার ডিক্লেয়ার করার আগে একটা স্টার ব্যবহার করতে হয়। এবং আমি p এর ভিতরে অ্যাসাইন করলাম যে এন্ড a, এটা এক প্রকার বিট ওয়াইজ একটা সিঙ্গেল এন্ড দিয়ে আমরা এটা অ্যাসাইন করলাম। এখন যদি আমি একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি, প্রিন্টএফ, প্রথমেই আমি দিব হচ্ছে রিয়েল ভ্যালু অফ a ইজ %d, একটা নিউ লাইনে নিয়ে যাই। এখানে আমি দেব হচ্ছে a, মানে a এর ভ্যালু আসলে কত? a এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, এখন আমি দিব হচ্ছে লজিক্যাল ভ্যালু। a এর লজিক্যাল ভ্যালু আমি পয়েন্টারের মাধ্যমে দেখব। তো আমি যদি দেই লজিক্যাল ভ্যালু অফ a ইজ, পয়েন্টার দেখানোর জন্য ব্যবহার করতে হবে %x, এবং আমি দিব হচ্ছে p। যদি আমি যদি আবারও a রিয়েল ভ্যালু অফ a দেখতে চাই, রিয়েল ভ্যালু অফ a ইজ d দিয়ে আমি যদি দেই *p, তাহলে আবার 5 চলে আসবে। ঠিক আছে? তো এটাই যে পয়েন্টার হলো
লজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে এর ভ্যালু এবং এটা হচ্ছে লজিক্যাল ভ্যালু, এটাই পয়েন্টারের মাধ্যমে দেখানো হয়। আচ্ছা, এবার হচ্ছে যে ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যা নির্দিষ্ট কোনো কাজ করে। তো কিভাবে কাজ করে আমরা এখানে ফাংশন দেখব এবং ভয়েড যেটা আমরা বলছিলাম যে দেখব সেটাও এখন দেখব। কমেন্ট আউট করে আমি হেডারের আগে ফাংশন ডিক্লেয়ার করব, ফাংশন লেটস সে অ্যাড, ফাংশন অ্যাড ইন্টিজার এ ইন্টিজার বি। আচ্ছা, আমি অন্য প্রোগ্রামে চলে যাচ্ছি, এটা ফাংশন হবে না, এটা হচ্ছে ভয়েড অ্যাড, ঠিক আছে। এখানে দিয়ে আমি বলবো যে printf %d a প্লাস b, এটা প্রিন্ট করবে। তো আমি এ বি নিয়ে আসি, আমি যে নিলাম এ বি, এটা আমি নিয়ে আসি। আমি এখানে আমি এ বাদ দিলাম, আমি এক্স আর ওয়াই নিই, x ইকুয়ালস টু 5, y ইকুয়ালস টু 7, c এর দরকার নাই। এখন আমি যদি দেই যে অ্যাড কল করব কি এক্স আর ওয়াই অ্যাড যদি আমি কল করি তাহলে আমার আউটপুটে 12 চলে আসার কথা, আমার আউটপুটে চলে আসছে 12। আচ্ছা, আমরা তো দেখতে চাইছি ভয়েড, তাই না? ভয়েড হচ্ছে যদি ফাংশন কোনো কিছু রিটার্ন না করে তাহলে সেটাকে দিতে হবে ভয়েড। এখন কথা হচ্ছে তাহলে ফাংশন রিটার্ন করবে কিভাবে? ফাংশন রিটার্ন করবে হচ্ছে যদি আমি দেই ইন্ট অ্যাড মানে হচ্ছে এটা ইন্টিজার টাইপ কোনো কিছু রিটার্ন দেখাইতে হবে, তখন আমার এই প্রিন্টএফ দেওয়া যাবে না, তখন আমাকে দিতে হবে রিটার্ন এ প্লাস বি। এটা যদি আমি দেই তখন আমার এটা যোগ হবে কিন্তু দেখা যাবে না। কেন? কারণ এখানে প্রিন্ট করতেছে না, তো এখানে তখন এটাকে আমাকে প্রিন্ট করতে হবে। তা আমি যদি এখানে বলি ইন্টিজার জেড ইকুয়ালস টু এত, এবং এখন যদি আমি প্রিন্টএফ করি %d জেডের ভ্যালু প্রিন্ট করি তখন কি হচ্ছে, আচ্ছা সিম্পল দেয়নি, তখন আমার 12 চলে আসলো। ঠিক আছে, আই হোপ যে বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে ফাইল আইও মানে যে ফাইলের উপরে ইনপুট বা আউটপুট কাজ করা, ফাইল রিড এবং রাইট করা যায় যেটার মাধ্যমে ফাইল আইও, সেটা হচ্ছে কিভাবে আমি কোনো একটা ফাইল খুলতে পারি, ফাইলে কিছু লিখতে পারি, ফাইলে কি লেখা আছে সেটা পড়তে পারি। তো সেটা আমরা দেখে নিই। তো ফাইল ওপেন করার জন্য যদি আমি এই লাইন অফ কোড লিখি, ফাইল ইকুয়ালস টু f ওপেন data.txt, এটা রান করলে আমার ডকুমেন্টসের মধ্যে data.txt নামে একটা ফাইল ওপেন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই ফাইলটা দেখতে হলে আমার এই যে ডিরেক্টরিতে আমি যদি যাই তাহলে এটা দেখি আমি ফাইলটা ওপেন, আমি ফোল্ডারে চলে যাই। তো আমার যেই ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে data.txt নামে একটা ফাইল ওপেন হয়েছে যার মধ্যে কিছু নাই। তো আমি এর মধ্যে এখন কিছু লেখার চেষ্টা করব। তো লেখার জন্য আমাকে ব্যবহার করতে হবে fprintf, এই ফাইলের নাম হচ্ছে স্টার ফাইল। এখানে যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমার এই লেখাটা আমার ফাইলে চলে যাবে। আচ্ছা, এখানে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, এটা স্টার দেওয়া যাবে না। আমার এখানে প্রোগ্রাম রান হয়েছে, তার মানে আমার ওই ফাইলটা যদি আমি এখন খুলি তাহলে এই যে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা ফাইল অপারেশন আইও দেখে নিলাম যে কিভাবে আমরা একটা ফাইল খুলতে পারি, সেই ফাইলে কোনো একটা কিছু লিখতে পারি। বেশ কিছু অপারেশন আছে, আমি একটা দেখাই দিলাম, আপনারা বাকিগুলো ট্রাই করে নেবেন। এরপরে হচ্ছে স্ট্রাকচার এবং ইউনিয়ন হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা আমরা দেখছি একটু আগে। এটা ব্যবহার করে অনেকগুলা তথ্য একসাথে সংরক্ষণ করা যায়। কিভাবে করা যায় সেটা আমরা আবার দেখার জন্য সি প্রোগ্রামিংয়ে চলে যাই। তো এখানে আমি একটা প্রথমে দেখব স্ট্রাকচার, তাহলে স্ট্রাক্ট স্টুডেন্ট নামে আমি একটা স্ট্রাকচার খুলব, যেখানে আমি দিব হচ্ছে ইন্ট আইডি ইন্ট এজ। ঠিক আছে, আমি একটা স্ট্রাকচার টাইপ এখানে ডিফাইন করলাম। তো আমি যদি এখন একটা ভেরিয়েবল এখানে খুলতে চাই তাহলে আমাকে লিখতে হবে
স্টুডেন্ট কি নামে খুলব, আমি খুললাম হচ্ছে student1 নামে আমি একটা নিলাম এবং এখানে আমি লিখলাম student1.id equals to 1, student1.age equals to 15 এবং এটা যদি আমি এখন প্রিন্ট করতে চাই, printf হচ্ছে আমি দিব হলো কি দিব, id is id number %d, এখানে দিব হলো student1.id, এটা দিলে আমার id 1 প্রিন্ট হওয়ার কথা, id নাম্বার 1 প্রিন্ট হলো। ঠিক আছে, একইভাবে আমি যদি এজ প্রিন্ট করতে চাই, এজ হলো student1.age, এটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আচ্ছা এক লাইনে চলে আসছে, কারণ এখানে আমি এসকেপ সিকোয়েন্স ব্যবহার করি নাই, \n দিলাম। তাহলে চলে আসলো আমি স্ট্রাক্টের মাধ্যমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার বিভিন্ন আর কি এখানে ভেরিয়েবল ব্যবহার করে সেটা এখানে করছি। তো ইউনিয়নও অনেকটা এরকমই, তবে কিছুটা ডিফারেন্ট, যেটা আপনারা দেখলেই বুঝবেন। ইউনিয়ন লেটস সে স্টুডেন্ট ইউনিয়ন নামে একটা নিলাম। তো স্টুডেন্ট ইউনিয়নে আমি লেটস সে স্টুডেন্ট subject1 int subject2, মানে subject1 এবং subject2 তে কত পেয়েছে সেটা আমি যদি দেখতে চাই তাহলে আমি এখানে দিব হচ্ছে ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন হচ্ছে স্টুডেন্ট ইউ দিলাম, স্টুডেন্ট ইউ1 দিলাম। আচ্ছা এখন আমি লিখব স্টুডেন্ট ইউ1 ডট sub1 ইকুয়ালস টু আমি দিলাম লেটস সে 50, আবার স্টুডেন্ট ইউ1 ডট sub2 ইকুয়ালস টু দিলাম 60। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, লেটস সে এটা আমি প্রিন্ট করব ইউনিয়নের মাধ্যমে, প্রিন্ট করব হচ্ছে subject1, তাহলে স্টুডেন্ট ইউ1 ডট sub1 নিউ লাইন দেই নাই, যার জন্য আমি এখানে দুইটা নিউ লাইন দিয়ে দিই যাতে এটা বোঝা যায়। subject1 আমি এটা কপি করে নিই এবং subject2 দুইটাই 60 আসবে। দুইটাই 60 আসার কারণ হলো যে এরা মেমোরি শেয়ার করে, মানে সব কিছু একই জায়গায় যায় এবং শেয়ার করবে, সর্বশেষ যে ভ্যালুটা আছে সেটাই শেয়ার করবে। এটা আমি চাইলে আমি যদি এইখানে প্রিন্ট দিতাম তখন আমার 50 আর 60 আসতো। স্ট্রাকচার এবং ইউনিয়নের ডিফারেন্স মূলত এখানেই। স্ট্রাকচার এবং ইউনিয়ন সম্পর্কে আমরা আরও একটু দেখব যে স্ট্রাকচার এবং ইউনিয়নের পার্থক্য। কিওয়ার্ড স্ট্রাক্ট এবং ইউনিয়ন এর সাইজ সকল মেম্বারদের সমান অথবা বড়, এবং ইউনিয়নের সাইজ হচ্ছে সর্ববৃহৎ মেম্বারের সাইজের সমান। তো এটার জন্য ইউনিক স্টোরেজ থাকে, এরা লোকেশন শেয়ার করে, আলাদা আলাদা মেম্বার অ্যাক্সেস করা যায়, একক সময়ে একটি অ্যাক্সেস করা যায়, এই হচ্ছে পার্থক্য। তো এই পার্থক্যটা আপনারা একটু দেখে নেবেন। এরপরে হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কি, ইফ এলস ইফ, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। লুপ আমাদেরকে দেখতে হবে। আচ্ছা কোডগুলো এখানে এলোমেলো থাকলেও আমি এই সবগুলাই ব্লগ পোস্টের মধ্যে দিয়ে দেবো, যেটা আপনারা সুন্দর মতো দেখতে পারবেন। আচ্ছা লুপের কাজ হলো একই কাজ বারে বারে করানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লুপ। তো কেমন, লেটস সে আমি 1 2 3 4 5 এরকম করে আমি 10 পর্যন্ত প্রিন্ট করব। 10 পর্যন্ত প্রিন্ট করব। তো তার জন্য তো আর আমি 10টা প্রিন্টএফ ফাংশন লিখব না, তাই না? 10টা পুটেস বা 10টা প্রিন্টএফ ফাংশন লিখব না। এই জন্য আমি ব্যবহার করব লুপ। তো লুপ কীভাবে কাজ করে, আমি প্রথমে একটা ইন্টিজার এ নিয়ে নিই, ইন্টিজার এ ইকুয়ালস টু 1। এটা আমি যদি প্রথমে দেব হোয়াইল লুপ দিয়ে যদি আমি করতে চাই, হোয়াইল এ ইজ লেস দেন ইকুয়ালস টু 10, যতক্ষণ পর্যন্ত এ 10-এর সমান বা ছোট প্রিন্ট করবে এ এর ভ্যালু। প্রিন্ট করবে এ এর ভ্যালু এবং এ এর ভ্যালু 1 করে বাড়াবে। তো যদি আমি রান করি তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা,
প্রিন্ট হয়েছে, কিন্তু একই সাথে হওয়াতে হয়তো বা বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো এটা আমরা কি করতে পারি, আমরা এখানে একটা স্পেস দিতে পারি, একটা স্পেস দিয়ে প্রিন্ট হবে। এটা আমরা করতে পারি এখানে স্পেস না দিয়ে আমরা \t দিতে পারি, তাহলে 4টা স্পেস করে ফাঁকা করে প্রিন্ট হবে। আমরা এখানে দিতে পারি \n, তাহলে উপর থেকে নিচে নিচে প্রিন্ট হবে। ঠিক আছে, একইভাবে যে শুধুমাত্র 1 থেকে 10 পর্যন্ত না, আমি যদি মনে করেন 2 থেকে 20 পর্যন্ত করতে চাই, তাহলে আমি যদি এখানে দিয়ে যাই যে a গুণ 2, তাহলে এখন 2 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে। 2 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, এভাবেই আর কি কাজ করে। আচ্ছা, এখন এই একই কাজ যদি আমি ডু হোয়াইল লুপ দিয়ে করতে চাই, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এখানে দিব হচ্ছে এই হোয়াইলটা আমি কাট করে নিব, কাট করে এখানে লিখব ডু এর মধ্যে এটা প্রিন্ট হবে, এখানে দিব হোয়াইল, তাহলে আমার এটা রান করবে। আচ্ছা, এটা আমি করে দিই, a × 2 না দিয়ে a করে দিই। ঠিক আছে, আচ্ছা, এটা 11 পর্যন্ত যাচ্ছে, তার কারণ হচ্ছে এই সর্বশেষে মানে a এর মান 11 হয়ে যাচ্ছে, তাই আমি যদি এটা কমেন্ট আউট করে দিই, এখন 10 পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, হোয়াইল দেখলাম, ডু হোয়াইল দেখলাম, এখন দেখব ফর লুপ। ফরের স্ট্রাকচার হচ্ছে ফর a = 1, তো দেয়াই আছে, a is less than equals to 10, এটা তো এখানেই আছে, আমি এখান থেকে কপি করে নিই, a is less than equals to 10, a প্লাস প্লাস, এইখানে হচ্ছে এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে, printf এর ভ্যালু প্রিন্ট করলে এখন আমার আবারও 2বার আসবে, একবার 2বার। আমি যদি এটাকে \n না দিয়ে \t দেই, তাহলে এইটা এই যে এইভাবে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে লুপ স্টেটমেন্টটা বুঝলাম। এটা লুপ নিয়েও আর কি একটা বিশাল বড় ভিডিও বানায় ফেলানো যায়, কিন্তু যেহেতু আমাদের অত সময় নাই, এই জন্য আমরা খুবই সংক্ষেপে দেখে নিলাম। আচ্ছা, আমরা লুপ শেষ করলাম, এখন আমরা দেখব হচ্ছে ব্রেক কন্টিনিউ। ব্রেক কন্টিনিউ অবশ্যই লুপের মধ্যেই কাজ করে, তো আমরা একটু দেখে নিই ব্রেক কন্টিনিউ কীভাবে কাজ করে। ব্রেক হচ্ছে লুপকে ভেঙে দেয়। ঠিক আছে, লুপকে কীভাবে ভেঙে দেয়, তো লেটস সে আমি যদি এখানে লিখি ইফ a = 5 ব্রেক, a = 5 ব্রেক, তাহলে আমার আগে 10 পর্যন্ত প্রিন্ট হলেও এখন 5-এর পরে লুপটা ভেঙে যাবে। তো দেখি পরের লুপটা 1 2 3 4 5, 5-এর পরে লুপটা ভেঙে গেছে। আচ্ছা, আমি যদি ব্রেকের জায়গায় দেই যে হচ্ছে a = 5 কন্টিনিউ, তাহলে কি হবে, 1 থেকে 4 পর্যন্ত যাবে, 5-এরটা ঘুরবে না, 5-এরটা স্কিপ করে পরেরটাই যাবে। তো দেখি 1 2 3 4, আচ্ছা এখানে কন্টিনিউ কাজ করতেছে না, তার কারণ হচ্ছে আমরা কন্টিনিউটা দিতে হবে আগে না দিলে সে তো তার মতো কাজ করে ফেলবে। আমি যদি কন্টিনিউ দেই, তাহলে 5-এরটা স্কিপ করতেছে, আমি এটা আর কি একটু গুলাই ফেলছিলাম, সরি। তো আমাদের এখানে চলে আসলো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা বাকি আছে, সুইচ এ দিয়ে। সুইচের মধ্যে আমরা এরকম বিভিন্ন কেস দিতে পারি, যে সুইচ কেস 1, কেস 2, কেস 3, এটা দিলাম ভ্যালু হচ্ছে 2, এটা দিলাম ভ্যালু 3। তার মানে আমার যখন যেই ভ্যালু দিব, এর ভ্যালু যদি আমি দিই 3, তাহলে আমার আসবে যে ভ্যালু ইজ 3। এর ভ্যালু যদি আমি দিই 2, তার মানে ভ্যালু আসবে 2। আচ্ছা, ভ্যালু 2 আর 3 দুইটাই আসতেছে। আমাদের প্রত্যেকটা শেষে ব্রেক দিয়ে দিতে হবে, যেহেতু না হলে ব্রেক না দিলে সে সবগুলাই রান করবে। ঠিক আছে, তো এখন যদি আমি দিই, এখন দিলে ভ্যালু ইজ 2। ঠিক আছে, তাহলে আমরা সুইচ কেস দেখে নিলাম। তো এর সাথে আজকের ভিডিও শেষ হলো। আই এম ভেরি সরি যে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, কিন্তু মানে এই সবগুলা টপিক একসাথে রাখার জন্য এইটুকু করতে হয়েছে। আমি জানি না যে এই পর্যন্ত কেউ ভিডিওটা আদৌ দেখছেন কিনা, যদি দেখে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই ভিডিওগুলো একই সাথে ইউটিউব, ফেসবুকে পাওয়া যাবে, এবং ভিডিওর মধ্যে যতগুলা ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে, যতগুলা কোড দেখানো হয়েছে, যতগুলা বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, সবগুলো আপনি আমার ব্লগ পোস্টে পেয়ে যাবেন। ব্লগ পোস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এত সময় কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন ভিডিও দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আবার ধন্যবাদ।